হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল তা জিএনএমদের প্যানেল লিস্ট গতকাল অর্থাৎ 16 ফেব্রুয়ারি প্রায় 1 PM নাগাদ তোমাদের পাবলিশ করেছে। সাথে তোমাদের যে ওভারঅল র্যাঙ্ক লিস্ট অর্থাৎ ইন্টারভিউয়ে যারা শর্টলিস্টেড হয়েছিল টোটাল ফিমেলদের প্রায় 6,500 এবং মেলদের 1,000 মতো টোটাল স্টুডেন্টের ওভারঅল র্যাঙ্ক লিস্টও কিন্তু পাবলিশ করা হয়েছে। তো ভিডিও শুরু করার আগেই তোমরা যারা সিলেক্টেড হয়েছো ফাইনাল প্যানেল লিস্টে তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস। এবার আসো, আমরাও তোমাদের কলিগ হলাম, এবার একসাথে হসপিটালে কাজ করব। তো যাই হোক, তোমাদেরকে অনেক কংগ্রাচুলেশনস এবং জীবনে আরও অনেক এগিয়ে যাও, অনেক উন্নতি করো এবং অনেক সেন্সিবল এবং দায়িত্ববান হয়ে তোমরা তোমাদের ডিউটি করবে। তো এবার পরবর্তীতে যাই, এবার ভিডিও এগাই। তোমাদের কিছু কোয়ারি ছিল, সেটা হচ্ছে ফার্স্ট কীরকম কী কাট অফ গিয়েছে সেটা, আর নর্মালাইজেশান কি ব্যাপারটা কি হয়েছে, কারোর নম্বর বেড়েছে কারোর নম্বর বাড়েনি। তারপরে অনেকের আবার এটাও কোয়ারি আছে, তাদের ইন্টারভিউ মার্ক নাকি বুঝতে পারছে না বা কী করে দেখবে সেই জিনিসটা বুঝতে পারছে না। তো এই সব কিছু নিয়ে আজকের মেনলি এই ভিডিওটা। তোমরা অলরেডি লিস্ট পেয়ে গিয়েছো, প্যানেল লিস্ট, তারপর ওভারঅল লিস্ট। তবু তোমরা যারা এখনও পাওনি বা এক্সামে অ্যাপিয়ার হওনি, ভবিষ্যতে অ্যাপিয়ার হবে, তাদের জন্যও বলি, যদি তোমরা লিস্টগুলো না পেয়ে থাকো তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যাও টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে সব কটা লিস্ট পরপর করে পাবলিশ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা যারা পাওনি তারা গিয়ে দেখে নাও। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, তোমাদের কালকে যে লিস্টগুলো পাবলিশ হয়েছে তার মধ্যে এক ক্যাটাগরি ওয়াইজ প্যানেল লিস্ট হয়েছে। এই যে প্যানেল লিস্ট, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, প্লাস আরেকটা যেটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে ওভারঅল, অর্থাৎ তোমরা যে ফিমেলদের 6,500 মতো যে ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল ইন্টারভিউয়ে, এই 6,500 জনেরই একটা ওভারঅল পারফরমেন্স লিস্ট অর্থাৎ র্যাঙ্ক লিস্ট পরপর করে দেওয়া আছে, সেটা একটা পাবলিশ করেছে। ঠিক আছে, তো সেইখানে গিয়ে তোমরা যারা ফাইনাল সিলেকশান হয়নি সেখানে গিয়ে তোমরা তোমাদের র্যাঙ্ক প্লাস তোমরা কি মার্ক অবটেন করেছো সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। এই জিনিসটা তোমরা যারা জানো না, আশা করছি এই জিনিসটা জেনে গেলে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে কি, কাট অফ কীরকম কী গিয়েছে সেটাও অলরেডি হয়তো তোমরা কালকে থেকে জেনে গিয়েছো। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়ে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছি এবং ফেসবুক পেজেও দিয়ে দিয়েছি। তো তবু একবার আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব সেটা। প্লাস এই যে নর্মালাইজেশন, তোমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে, প্লাস অনেকে ভাবছো হয়তো এই নর্মালাইজেশনটা কারোর হয়নি বা কিছু দুর্নীতি হয়েছে বা সামথিং, এরকম অনেকের কোয়ারি চলছে আর কি, চলাটাও স্বাভাবিক। তো সেই নিয়ে যা যা ডাউটস আছে সেগুলো সব কটা ক্লিয়ার করার চেষ্টা করব, এক নম্বর। আর সেকেন্ড হচ্ছে তোমাদের সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবে কি না সেই নিয়েও আলোচনা করব। ঠিক আছে, কেননা সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে কোয়ারি আছে, তো সেগুলো আলোচনা করব। তো চলো শুরু করি। এই যে প্যানেল লিস্টগুলো সেগুলো তো বললামই, টেলিগ্রাম চ্যানেলে যাও, ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে সব কটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসে মেন জিনিসে, সেটা হচ্ছে কাট অফ। প্রথমে আসি ফিমেল ক্যাটাগরি কাট অফে। ঠিক আছে, এটা হচ্ছে সিবিটি প্লাস ইন্টারভিউ, অর্থাৎ ফাইনাল যে কাট অফ হয়েছে, যে কাট অফ বা যে মার্কের বেসিক্সে তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট বেরিয়েছে সেই কাট অফটা বলছি। ঠিক আছে, দেখো ইউআর কি, ইউআর আছে, দেখো ইউআরদের কাট অফ নেমেছে কত, 67.35, এসসিদের কাট অফ কত, 56.1, এসটিদের কাট অফ কত, 50.78। একটা জিনিস লক্ষ্য করবে, যেটা বিএসসিদের যে কাট অফটা বেরিয়েছিল সেই কাট অফ থেকে আমাদের জিএনএমের কাট অফ কিন্তু প্রচণ্ড হয়। সেখানে এসসিদের কাট অফ মেবি 33 বা সামথিং 34 এরকম ছিল, এসটিদের কাট অফ 6.77 এরকম ছিল। সেইখান থেকে দেখো কতটা জিএনএমের জাম্প করেছে ফিমেলদের ক্ষেত্রে। এসসিদের 33 থেকে 56, এসটিদের দেখো 6.77 থেকে জিএনএমদের ক্ষেত্রে কতটা বেড়েছে, 50.78, অনেকটা বেড়েছে। তার মানে এখান থেকে বুঝতে পারছো তোমাদের কতটা কম্পিটিশান হাই এইবার ছিল, ভবিষ্যতে আরও হবে, কারণ আরও একটা ব্যাচ বসে রইল, মানে আরও একটা ব্যাচ বেরিয়েছে, প্লাস এই বছর যারা পায়নি তারা তো আছেই। মানে কম্পিটিশান এরপরে কত হাই যেতে পারে এখান থেকে তোমরা ধারণা করতে পারো। তারপর ওবিসি কাট অফ দেখো, ওবিসি এ কত, ওবিসি এ 58.82, ওবিসি বি কি, ওবিসি হচ্ছে 61.33, ইডাব্লিউএস কি, ইডাব্লিউএস হচ্ছে 52.48, পিডাব্লিউ ক্যাটাগরির কাট অফ কত, 10.44। ঠিক আছে, এবার আছে মেল কাট অফে।
মেল কাট অফটা একটু মোটামুটি আছে, যতটা আন্দাজ করেছিলাম ততটাই আছে, এতটা বেশি হাই কাট অফ যায়নি যতটা ফিমেলদের কাট অফ এত বেশি হাই চলে গেছে। ঠিক আছে, তো মেল কাট অফটা দেখো, মেল কাট অফ কী বলেছে, ইউআর 64.31, এসসি 43.1, এসটি 20.88, যেটা অনেকটাই কম। এমনিতেও ইন্টারভিউয়ের মেলদের কাট অফ মাইনাসে গিয়েছিল, সেই হিসাবে তো এসটিদের ফাইনাল কাট অফ মোটামুটি আছে। ওবিসি 54.41, ওবিসি বি 56.32, ইডাব্লিউএস 40.91, পিডাব্লিউডি 12.02। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ইউআরদের যে প্যানেল লিস্ট বেরিয়েছে সেখানে তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছি, সেখানে ধরে রাখো ওবিসি এ এবং ওবিসি বি হয়তো ক্যান্ডিডেট বেশি থাকতে পারে ইউআর ক্যাটাগরিতে। কেন, সেটা এর আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম কেন বেশি থাকতে পারে। তো সেখানে ইউআরের জেনারেল হয়তো মেলদের ক্ষেত্রে জেনারেল আমি যতদূর জানি হয়তো 45টা মতো জেনারেল স্টুডেন্ট ছিল, বাকি সব রিজার্ভ ক্যাটাগরি ছিল, বেশিরভাগ ওবিসি এবং ওবিসি বি থেকে বিলং করছিল এবং এসসি থেকে বিলং করছিল। তো বুঝতেই পারছো তোমাদের যারা জেনারেল আছে তোমরা অবভিয়াসলি তোমাদের কতটা কম্পিটিশান, আগে থেকেই কম্পিটিশান ছিল, এখন তো আরও ক্লিয়ার হয়ে গেল তোমাদের কতটা কম্পিটিশান আছে, কেননা তোমাদের রিজার্ভেশনে কোনো ব্যাকআপ নাই এক্সেপ্ট ইডাব্লিউএস। ঠিক আছে, তো যারা এখনও পড়াশোনা শুরু করেনি বা যারা এখনও সিরিয়াস হওনি, তো অবভিয়াসলি পড়াশোনা শুরু করো, যারা এইমাত্র ব্যাচ বেরোলে। ঠিক আছে, তো যারা শুরু করেনি অবভিয়াসলি পড়াশোনা শুরু করে, নইলে কিন্তু কম্পিটিশানে এই মার্কেটে তোমরা কিন্তু আস্তে আস্তে করে পিছিয়ে যেতে থাকবে, আর একবার পিছলে কিন্তু অনেকটাই পিছনে পড়ে যাবে। কেন এই বছর যারা পায়নি, সবসময় মনে রাখবে এই বছর যারা পায়নি তারা এর পরের যে এক্সামগুলোতে বসবে তারা কিন্তু একদম রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বসবে কিন্তু, কেননা ওরা একবার হেরেছে, সেকেন্ড টাইম হারতে চাইবে না। তো এই জিনিসটা মাথায় রেখো। তো যাই হোক, এই গেল তোমাদের মোটামুটি কাট অফ ফিমেলদের তো প্রচণ্ড হাই গিয়েছে, এসসি এসটি কাট অফ যে 50 যেতে পারে সেটা এক্সপেক্ট করিনি, কিন্তু অনেকটাই বেশি চলে গিয়েছে বুঝতে পারছো। তারপরে এই আনরিজার্ভ কাট অফও 67 মতো গিয়েছে। তো বুঝতে পারছো তোমাদের কতটা কি হাই কাট অফ যেতে পারে এরপরে যখন এক্সাম হবে, তো সেই হিসাবে তোমরা প্রিপেয়ার করো। ঠিক আছে, এবার ভিডিওর পরের অংশতে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যে অগ্নি রিলোডেড একটা সিরিজ চলতো, অগ্নি রিলোডেড যে একটা সিরিজ চলতো তোমাদের ফ্রি মক টেস্টের জন্য, সেই মক টেস্টটা আজকে থেকে আবার আমরা স্টার্ট করছি ঠিক সন্ধ্যা 7টার দিকে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও, এখানে কোনো টাকা লাগবে না বা কোনো কিছু লাগবে না, তোমরা যারা মক টেস্ট দিতে চাও আসো, এই কোথায় মক টেস্টটা হচ্ছে সেই লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ক্লাসরুমে তোমরা জয়েন করো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে সেই মক টেস্টগুলো তোমরা দিতে পারবে। সেখানে কোনো দিন হয়তো 20টা থাকতে পারে, কোনো দিন 30টা বা কোনো দিন 10টা কোয়েশ্চেন থাকতে পারে, মোট কথা প্রত্যেক দিন তোমাদের মক টেস্ট চলতে থাকবে। সেই মক টেস্টটা এখনকার সময়ে দাঁড়িয়ে যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া উচিত সেটা হচ্ছে সিএচও, যেহেতু আমাদের অনেকজন ক্যান্ডিডেট পায়নি এই বছর, তো তাদের জন্য স্পেশালি এই সিএচওটা, কেননা গ্রেড 2 হয়নি, সামনে সিএচও আছে অনেক কটা এক্সাম, তো সিএচও এক্সামগুলো ভালো করে দেওয়া উচিত, তার জন্য এই মেনলি আমরা সিএচওটাকে ফোকাস করব। তার সাথে সাথে থাকবে হচ্ছে আরআরবি। ঠিক আছে, এই আরআরবি এই দুটো এক্সামকে আমরা মেনলি ফোকাস করে আমরা আমাদের এটা করাবো, এই মক টেস্টটা করাবো অগ্নি রিলোডেড সিরিজে। ঠিক আছে, প্লাস এই অগ্নি রিলোডেড সিরিজ থেকে কিছু কোয়েশ্চেনের ভিডিও আমরা এই ইউটিউবেও নিয়ে আসবো। তো অবভিয়াসলি তোমরা মক টেস্টও দিবে, প্লাস আমাদের ইউটিউবটাকেও ফলো করো, তাহলে অনেক কটা কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই কোয়েশ্চেন যদি যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো, আর সেগুলো তোমাদের এক্সামে হেল্প হবে। যেমনটা অনেকে আমাকে মেসেজ করেছিল যে এই ইন্টারভিউয়ের যে ভিডিওগুলো দিয়েছিলাম, যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম, সেই কোয়েশ্চেন থেকে অনেক কমন কোয়েশ্চেন পড়েছে, তো সেখান থেকে তাদের হেল্প হয়েছে। প্লাস সিবিটির সময়ও আমরা অগ্নি রিলোডেড সিরিজ চালিয়েছিলাম, তারপরে মক টেস্ট নিতাম ডেলি, তো সেই মক টেস্ট থেকে অনেক কোয়েশ্চেন পড়েছে, তো তারা মোট কথা তাদের অনেক হেল্প হয়েছে, তারা আমাকে জানিয়েছে, তারা অনেকে সিলেক্টেডও হয়েছে। তো তোমরা এই মক টেস্টটা অবভিয়াসলি জয়েন করো, লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেই ক্লাসরুমে যাও, জয়েন করো এবং প্রত্যেকদিন সন্ধ্যা 7টার দিকে মক টেস্ট দিতে থাকবে। প্লাস আমাদের ইউটিউবটাকেও ফলো করবে, কারণ আমরা এখানেও কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, এবার আসি কিছু কোয়ারিসে, সেটা কি, প্রথম হচ্ছে ইন্টারভিউ মার্কস। এবার ব্যাপার হচ্ছে অনেকের এটা কোয়ারি আছে যে ইন্টারভিউ মার্কস কীভাবে দেখব, মানে ইন্টারভিউ মার্কসটা আলাদা করে পাবলিশ করেনি, তো তাদের ক্ষেত্রে বলি, স্পেশালি হচ্ছে যারা প্যানেল লিস্টে নাম আসেনি তাদের এই কোয়ারিটা, তো তাদের জন্য বলি তোমাদের কিন্তু একটা ওভারঅল
প্যানেল লিস্ট ওভারঅল একটা র্যাঙ্ক লিস্ট বার করেছে, প্যানেল লিস্ট নয়, ওভারঅল একটা র্যাঙ্ক লিস্ট বার করেছে। সেটা তোমাদের ফিমেলদের 6,500 জন মোটামুটি অ্যাপিয়ার হয়েছিল, তো সেই 6,500 জনেরই একটা র্যাঙ্ক লিস্ট বার করেছে, প্লাস মেলদেরও 1,011 সামথিং এরকম ছিল ক্যান্ডিডেট, তাদেরও একটা ওভারঅল র্যাঙ্ক লিস্ট বার করেছে। তো সেইখানে যাবে, সেখানে তোমাদের নাম খুঁজবে, সেখানে নাম খোঁজার পর তোমরা যে টোটাল মার্কস পাবে, সেই টোটাল মার্কস থেকে তোমাদের যে স্কোর কার্ডে যে মার্কসটা পেয়েছে সেই মার্কসটা মাইনাস করবে, তাহলে যেটা পাবে সেটা হবে তোমার ইন্টারভিউ মার্কস। ধরে নাও তোমরা টোটাল মার্কস পেয়েছো কেউ সামথিং 50, ঠিক আছে, টোটাল মার্কস পেয়েছো 50, আর তোমাদের নর্মালাইজড মার্ক এসছে 42 স্কোর কার্ডে, তাহলে 50 - 42 করবে, তোমাদের কী আসলো 8, এই 8 মার্কসটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ মার্কস। আশা করছি বোঝাতে পারলাম, যারা তোমরা ইন্টারভিউ মার্কস বুঝতে পারছিলে না কত কী পাচ্ছ, তো এখান থেকে আশা করছি তোমাদের কোয়ালিটিটা মিটলো। তাহলে কী করবে, সেই ওভারঅল পারফরমেন্স র্যাঙ্ক লিস্টটাতে যাবে, সেখানে তোমার নাম খুঁজবে, সেখানে তোমার যে টোটাল নম্বরটা আছে সেই টোটাল নম্বরটা নেবে, প্লাস যে নর্মালাইজড মার্ক পেয়েছো তুমি স্কোর কার্ডে, সেই নর্মালাইজড মার্কসটা টোটাল মার্কস থেকে বাদ দিয়ে দিবে, তাহলে যেটা মার্কস থাকবে সেটা হবে তোমার ইন্টারভিউ মার্কস। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম এই জিনিসটা। যদি এরপরেও যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, সেখানে তোমাদের কোয়ারিগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবার আসছে সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবে কি না, ঠিক আছে, সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবে কি না। তোমাদের রিয়ালিটিটা বলি, ব্যাপারটা হচ্ছে যেটা অ্যাকচুয়াল যেটা রুলস, আনরিজার্ভ পিডাব্লিউডি, সেই সিটগুলো যদি ফিল আপ না হয়, কিছু সিট যদি ভ্যাকান্ট থাকে, তাহলে সেই সিটগুলোকে ইউআরএ কনভার্ট করা হয়, ঠিক আছে, সেই ইউআরএ কনভার্ট করে, কিছু তো সিট তাহলে ভ্যাকান্ট হলো, তাহলে সেই ইউআরএ কনভার্ট করে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড প্যানেল লিস্ট সেই হিসাবে বার করার একটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে একটা রুলস, কিন্তু এটা সম্পূর্ণ বোর্ডের ওপর, কি তারা সেই আনরিজার্ভ ইউআর পিডাব্লিউডি সে ভ্যাকান্ট সিটগুলোকে ইউআরএ কনভার্ট করবে কিনা সেটা সম্পূর্ণ বোর্ডের ওপর, ঠিক আছে। এইটা হচ্ছে এক গেল। সেকেন্ড হচ্ছে সিট ইনক্রিজ, যদি গভর্নমেন্ট চায় যে সিট ইনক্রিজ করে, তার যদি গভর্নমেন্ট চায় সিট ইনক্রিজ করলো, তাহলে যে সিট ইনক্রিজটা হলো, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আরও একটা সেকেন্ড লিস্ট বেরোতে পারে, তবে এর চান্স 99.9% নেই বললেই চলে, ঠিক আছে। তো তোমরা যারা সেকেন্ড প্যানেল লিস্টের আশায় আছো বা কোয়ারি আছে, তো তোমাদেরকে বলি যে হয়তো সেকেন্ড প্যানেল লিস্ট বেরোবে না, এটা 99.9% কনফার্ম থাকো। তারপরেও যদি গভর্নমেন্ট বা বোর্ড চাই যে এই যে আনরিজার্ভ পিডাব্লিউডি এই যে ভ্যাকান্ট সিটগুলো আছে, তোমাদের ফিমেলদের 163 সামথিং সিট ছিল, তার মধ্যে 93 কি 94 ফিল আপ হয়েছে, বাকিগুলো ফাঁকা আছে, প্লাস আমাদের মেলদের 14টার মধ্যে 13টা ফিল আপ হয়েছে, একটা ফাঁকা আছে। তো এগুলোকে যদি আনরিজার্ভে কনভার্ট করে, তাহলে সেকেন্ড প্যানেলিস্ট বেরোতে পারে, তবে এর সম্ভাবনা 99.9% নেই, ঠিক আছে। এবার তোমরা বোর্ডে গিয়ে একবার কথা বলে দেখতে পারো, কারণ এটাই রুলস, তোমরা যারা পাওনি বা পেতে পারো এরকম, বা কিছু সময় কিছু মার্কের জন্য পিছনে পড়ে গিয়েছো, তো তোমরা একবার বোর্ডে গিয়ে কথা বলে দেখতে পারো যে এই জিনিসটা হওয়া সম্ভব কি না। যদি বলো অনেকজন মিলে যদি যাও, তাহলে হয়তো বোর্ড এই ব্যাপারটা ভাবনা চিন্তা করে দেখতে পারে, যেহেতু সামনে ভোট আছে, বোর্ডের ওপর গভর্নমেন্টের ওপর উভয়েরই প্রেশার আছে। তো তোমরা যারা ভাবছো যে হয়তো পেতে পারো কিছু সিট অ্যাড হলে, তো তোমরা যাও এই ব্যাপারটা নিয়ে তুলে ধরতে পারো বোর্ডের সামনে, যে আনরিজার্ভ পিডাব্লিউডিগুলোকে যদি ইউআরএ কনভার্ট করা যায়, তাহলে হয়তো কিছুটা সিট ইনক্রিজ হবে, সেক্ষেত্রে আমাদের ভালো হবে। তো এটা তোমাদের সাজেস্ট করলাম, তোমরা গেলে যেতে পারো, ঠিক আছে। এবার আসে নর্মালাইজেশান। এই নর্মালাইজেশান নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, কী বললাম, অনেকের অনেক কনফিউশন আছে। কেউ বলছে যে নর্মালাইজেশান হয়নি, কেউ বলছে এখানে দুর্নীতি হয়েছে, কেউ বলছে কারোর মার্ক বেড়েছে, কেউ বলছে কারোর মার্ক কমে গিয়েছে বা কারোর মার্ক বাড়েইনি। তো এই যে প্রবলেমটা হচ্ছে, তো তোমাদের এই প্রবলেমটা আমি প্রথমে এক এক করে অ্যাড্রেস করি, ঠিক আছে। প্রথম হচ্ছে নর্মালাইজেশান হয়েছে কি হয়নি, যাদের এই কোয়ারিটা আছে তাদের বলি নর্মালাইজেশান 100% হয়েছে, ঠিক আছে। এবার সেকেন্ড কোয়ারিতে কী আছে, নর্মালাইজেশানে যাদের মার্ক বাড়েনি, ঠিক আছে। এবার আর একটা কোয়ারি কি, যাদের মার্ক বেড়েছে তো বেড়েছে, অনেক বেড়ে গেছে, এবং যাদের মার্ক বাড়েনি মানে একবারেই বাড়েনি, এই জিনিসটা আছে।
তো তোমাদের জন্য বলি ব্যাপারটা কী হয়েছে শোনো, নর্মালাইজেশন মার্ক কখনোই তোমার বা আমার কোশ্চেন কতটা খারাপ হয়েছে বা কোশ্চেন কতটা কঠিন হয়েছে এই ওপিনিয়নটা ম্যাটারই করে না। যে ধরো আমি যে শিফটে এক্সাম দিয়েছি সেই শিফটের এক্সাম কোশ্চেন পেপার আমার দিক থেকে কোশ্চেনটা কঠিন লেগেছে, ঠিক আছে। তো এই যে আমি যে ওপিনিয়নটা দিলাম এই কোশ্চেনটা আমার শিফটে কঠিন এসেছে, এই ওপিনিয়নটা ম্যাটারই করে না। কী ম্যাটার করে? ম্যাটার করে হচ্ছে শিফটের অ্যাভারেজ স্কোরের ওপর, অ্যাভারেজ স্কোরের ওপর। যে আমি ধরো যে শিফটে এক্সাম দিয়েছি সেই শিফটের টোটাল স্টুডেন্ট বা টোটাল ক্যান্ডিডেটসের যে অ্যাভারেজ স্কোর হলো সেই অ্যাভারেজ স্কোরের ওপর নর্মালাইজেশন মার্কটা ডিপেন্ড করছে, প্লাস তোমার নিচের স্কোরের ওপর নর্মালাইজেশন ডিপেন্ড করে, প্লাস তোমার যে বেস শিফট হয় সেই বেস শিফটের অ্যাভারেজ স্কোরের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। এবার একটা সিনারিও দিই। সাপোজ ধরো কেউ বলছিল যে সেকেন্ডে ফার্স্ট শিফট সহজ হয়েছে, সেটা অনেকের মতেই সেকেন্ডে ফার্স্ট শিফট সহজ হয়েছে, কিন্তু তাদের অনেকেরই 6 থেকে 8 মার্ক করে বেড়েছে, ঠিক আছে। এবার আছে আর একটা এক্সাম্পল আছে ফার্স্ট ডে সেকেন্ড শিফট, সেটা অনেকের মতে ছিল মডারেট টু হাই, মানে এরকম একটা কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, মডারেট টু হাই মানে মোটামুটি কঠিনই ছিল। তো সেক্ষেত্রে সবাই ভাবছিল সেকেন্ড শিফটের নম্বর বাড়বে, কিন্তু তাদের নম্বর বাড়েনি, কারোর 1 বেড়েছে, কারোর 2 বেড়েছে, এইরকম করে নম্বর বেড়েছে। এবার এখানে ডিফারেন্সটা কী হলো, সেকেন্ড ডে ফার্স্ট শিফট সহজ হওয়া সত্ত্বেও 6 থেকে 8 মার্ক বাড়লো, অথচ সেকেন্ড শিফট ফার্স্ট শিফটের থেকে সহজ হওয়া সত্ত্বেও কেন 1-2 মার্ক বাড়লো, ঠিক আছে। মাথায় রাখবে এইটা কিন্তু সেকেন্ড ডে ফার্স্ট শিফট নয়, আর এটা হচ্ছে ফার্স্ট ডে সেকেন্ড শিফট। এবার এখানে ব্যাপারটা বলি, সাপোজ ধরো সেকেন্ড শিফটে অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়েছে, যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছে, প্রিপারেশান নিয়েছে, সেরকম স্টুডেন্ট পড়েছে, যার কারণে ও শিফটের কোশ্চেন পেপার কঠিন হওয়া সত্ত্বেও অ্যাভারেজ মার্ক অনেক হাই গেছে, ঠিক আছে। কঠিন হওয়া সত্ত্বেও অ্যাভারেজ মার্ক অনেক হাই গেছে, কেন? সেটা হচ্ছে স্টুডেন্টের ওপর। আগে বললাম অ্যাভারেজ শিফটের অ্যাভারেজ স্কোর মার্কের ওপর কিন্তু আমাদের নর্মালাইজেশন মার্কটা ডিপেন্ড করে। এবার আসে সেকেন্ড ডে ফার্স্ট শিফট, সেটা অনেকের মতে সহজ হয়েছে, বাট ওই সময় ধরো ওই শিফটে যে স্টুডেন্টগুলো এক্সাম দিয়েছিল সেই স্টুডেন্টগুলো হয়তো ঠিকমতো পড়াশোনা করেনি বা প্রিপেয়ার ছিল না, যার কারণে ওরা কোশ্চেন সহজ হওয়া সত্ত্বেও ঠিকঠাক লিখতে পারেনি বা পারেনি, যার কারণে ওদের কি অ্যাভারেজ মার্কটা কমে গেছে। এবার যখন নর্মালাইজেশনটা হয় তখন প্রত্যেকটা শিফটের অ্যাভারেজ মার্কগুলো দেখে। ফার্স্ট ডে ফার্স্ট শিফট কোশ্চেন পেপার সত্যি জেনারেলি কঠিন হয়েছে, যার কারণে ওদের অ্যাভারেজ মার্ক কম। সেকেন্ড ডে সেকেন্ড শিফট মোটামুটিভাবে কঠিন ছিল, বাট স্টুডেন্ট হয়তো ভালো, কিন্তু অ্যাভারেজ মার্ক বেশি হয়েছে, যার কারণে ওই শিফটটাকে কঠিন পেপার হলেও সেটাকে কিন্তু সহজ শিফট বা ইজি শিফট হিসাবে কিন্তু ধরে। এবার আসে সেকেন্ড ডে ফার্স্ট শিফট, ইন জেনারেল সেটা ইজি শিফট ছিল, বাট সেখানে হয়তো স্টুডেন্ট সেরকম পড়েছে যারা হয়তো ঠিকঠাক মতো পারেনি বা করতে পারেন, যার কারণে অ্যাভারেজ মার্ক কম ছিল, যার জন্য ওইটা কোশ্চেন পেপার ইজি হওয়া সত্ত্বেও অ্যাভারেজ মার্ক যেহেতু কম, সেহেতু সেই শিফটটাকে হার্ড শিফট বলে ধরা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন অ্যাভারেজ মার্কের ওপর তোমার কোন শিফট কতটা ইজি হয়েছে বা হার্ড হয়েছে সেই জিনিসটা ডিপেন্ড করে। এবার যে শিফটে অ্যাভারেজ মার্ক কম সেই শিফটের হার্ডনেসটা তত বেশি, এইটাই ধরা হয়, ঠিক আছে। যার কারণে হচ্ছে কি কিছু পার্সেন্টের হার্ড শিফটে তো নম্বর অবভিয়াসলি বাড়বে, যেমন ফার্স্ট শিফট অনেক হার্ড ছিল, তাদের নম্বর প্রায় 10-11 করে বেড়েছে। সেই রকমই সেকেন্ডে ফার্স্ট শিফট ইজি হওয়া সত্ত্বেও অ্যাভারেজ মার্ক যেহেতু কম, তাই সেটাকে হার্ড শিফট বলে ধরা হয়েছে, যার কারণে ওদের মার্ক 6 থেকে 8 মার্ক মতো বেড়েছে, এইরকম, ঠিক আছে। এবার হচ্ছে যাদের মার্ক বাড়েনি, এবার ব্যাপারটা হচ্ছে যে শিফট সব থেকে ইজি সেই শিফটের মার্ক বাড়ে না, একদমই বাড়ে না, কারণ সেই শিফটটাকে বেস শিফট হিসাবে ধরা হয়, যার কারণে ফার্স্ট ডে থার্ড শিফটকে সব থেকে ইজি শিফট হিসাবে ধরা হয়েছে। তাই ফার্স্ট ডে থার্ড শিফটে যারা আছে তাদের কিন্তু নর্মালাইজেশন মার্ক একও বাড়েনি। কারো যদি বাড়ে তাহলে হয়তো খুব পয়েন্টে বেড়েছে, কিন্তু সবাই আমি যতজনের কাছে খবর নিলাম একও বাড়েনি। তার মানে বুঝে নিতে হবে ফার্স্ট ডে থার্ড শিফট এক্সামটাকে বেস শিফট হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে, যার কারণে সেখানে নম্বর কিন্তু বাড়েনি। এবার হচ্ছে কারোর নম্বর নাকি কমে গিয়েছে। এবার জেড স্কোর মেথডে নর্মালাইজেশনে কোনো দিন নম্বর কমে না,
ঠিক আছে, এইটা হচ্ছে ইন জেনারেল, কারোর নম্বর কমে না। বাট যারা যারা নম্বর কমেছে তাদেরকে আমি কিছু জনের কাছে যোগাযোগ করেছিলাম, তাদের কাছে আমি জানতে পারলাম তারা ব্যাপারটা বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই জিনিসটা তোমরাও খেয়াল করে নেবে যাদের নম্বর কমেছে বলছো। যারা 100তে যা নম্বর পেয়েছে সেখান থেকে প্রোরেটেড অর্থাৎ 85তে মার্ক কমবে, স্বাভাবিক, 85তে গড় করে আসলে। তো এই জিনিসটাকে ওরা ভেবেছে আমি তো 100তে 60 পেলাম, অথচ 85-র মধ্যে নম্বরটা কমে গেল কেন। এই জিনিসটা তারা দেখতে ভুল করছে বা বুঝতে ভুল করছে। তো তাদের জন্য বলি 85 গড় করলে অবভিয়াসলি নম্বর কমবে, সেটা কিন্তু নর্মালাইজেশন মার্কে কমছে না। ঠিক আছে, নিচে যেটা দেওয়া থাকবে মানে একদম কাট অফের উপরে যে মার্কটা আছে সেই মার্কটা হচ্ছে তোমার নর্মালাইজ স্কোর, নর্মালাইজেশন ফাইনাল স্কোর। ঠিক আছে, তো ওই জিনিসটা তোমরা একটু দেখে নেবে। তো ইন জেনারেল কারোর নম্বর কমেনি নর্মালাইজেশানে। যদি কারোর কমে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে প্লিজ ওই কার নম্বর কমেছে সেই জিনিসটা জানাও, কেননা এই জিনিসটা একটু জানলে ভালো হয়। তো এই হচ্ছে নর্মালাইজেশন ব্যাপার। আশা করছি বোঝাতে পারলাম। নর্মালাইজেশনটা কিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে, তোমার শিফটের অ্যাভারেজ স্কোর প্লাস তোমার নিজের স্কোর প্লাস হচ্ছে বেস যে শিফট সেই শিফটের অ্যাভারেজ স্কোর, এই কয়েকটা ফ্যাক্টরের ওপর কিন্তু ডিপেন্ড করছে। যার কারণে কারোর 6 বেড়েছে, কারোর একদমই বাড়েনি, কারোর 1 বেড়েছে, এইরকম। ইভেন নিজের সেম শিফটে হয়েও কিন্তু নম্বরে তারতম্য আছে। যেমন ধরে নাও ফার্স্ট শিফট কারোর 10 বেড়েছে, আবার কারোর 4 বেড়েছে, এইরকমও আছে। তার সম্পূর্ণ টোটালটাই কিন্তু হচ্ছে অ্যাভারেজ স্কোর আর প্লাস নিচের স্কোরের ওপর। আমি যা স্কোর পেয়েছি সেটার উপর ডিপেন্ড করে হয়েছে। যার স্কোর কম হয়েছে বা সেরকম হিসাবে মেনটেন করে একটা ফর্মুলায় ফেলেছে, সেই ফর্মুলা হিসাবে নম্বর ওরকমভাবে বেড়েছে। তো নর্মালাইজেশন তো অবভিয়াসলি হয়েছে, এখানে কোনো দুর্নীতি হয়নি। টিসিএস সব কটা করেছে, আর টিসিএসকে তোমরা ভরসা করতেই পারো, এটা আমার মতামত। ঠিক আছে, এই ভিডিও এইটুকুই, অনেকটাই হয়তো লেন্দি হয়ে গেল, কারণ নর্মালাইজেশন ব্যাপারটা বোঝানো দরকার ছিল। যদি বুঝতে না পারো আবার কমেন্ট বক্সে বলো, তাহলে আমি পুরো ফর্মুলাটা যে নর্মালাইজেশন জেড স্কোরের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আর যদি অন্যান্য কোনো বিষয়ে যদি প্রবলেম থেকে থাকে বা কোয়েরি থেকে থাকে সেক্ষেত্রেও তোমরা আমাদের বলতে পারো, নাহলে সেটাও ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। আশা করছি বুঝেছো, তাও যদি বুঝতে না পারো সেক্ষেত্রে বলতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।